দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী দল, কক্সবাজারে প্রধানমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানোর দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ 11 দলীয় জোটের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা প্রতিহত বিজিবির, কুষ্টিয়ায় পতাকা বৈঠকে অস্বীকার বিএসএফের। এবং জাতীয় দলের ক্রিকেটার নাইমকে ডিবি পরিচয় মারধর, হেনস্থা, 3 পুলিশ সদস্য প্রত্যাহার। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিরোধ করতে চায় বিরোধী দল। অভিযোগ করেন বিরোধী দলের উদ্দেশ্যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল পুনর্খনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ ভুইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন দিনে সমুদ্র সফেন কক্সবাজারে নামেন এক স্বপ্নচারী সরকার প্রধান। মেঘ মেদুরে দিনের বৃষ্টি ভেজা পথ পেরিয়ে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতেই পিএমখালী ইউনিয়নে পৌঁছেন প্রধানমন্ত্রী। হাতে কোদাল তুলে নিয়ে পিতার খনন করা পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অন্যদের সহ্য হচ্ছে না। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। মানুষের নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর ট্যাক্স কমিয়ে ক্ষতিকর তামাক ও মদের উপর করারোপ করা হয়েছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ, তাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন মেরিন ড্রাইভ ও সমুদ্র পরিদর্শনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। ঐতিহাসিক লাল দিঘি ময়দানে প্রধান অতিথি হিসাবে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেবেন। এর পাশাপাশি এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সহ 11 দলের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। এ সময় জোটের অন্যান্যরা বলেন, দেশের মানুষ নানামুখী সংকটের মধ্যে দিন পার করছে। গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় জনগণ হতাশাগ্রস্ত। এই প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় এবং গণমানুষের দাবি তুলে ধরতেই 11 দলীয় ঐক্য এ সমাবেশ আয়োজন করেছে। কর্মসূচির অংশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। 16 বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গতরাতে রকুনপুর সীমান্তে নদীপথে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে। বিজিবি অধিনায়ক জানান, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে পুশিনের চেষ্টা করা 15 জনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর রাত 2:45টার দিকে ভারতের ভবানীপুর এলাকায় ফিরিয়ে নিয়ে যায়। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 12 জনকে পুশিনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। নাগরিকত্ব যাচাই বাছাই করে বিজিবিকে জানানো হবে বলেও পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের পেকুয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, জনসভায় প্রধানমন্ত্রী কখন বক্তব্য রাখবেন? এবং আমরা যতটুকু জানি যে কক্সবাজারে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেছেন। এই মুহূর্তে আসলে সেখানকার সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে আজকে যে অনুষ্ঠানে আসার কথা, ঠিক বেশ কিছু অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই আসলে বিলম্ব ঘটে গেছে। বিশেষ করে যেই প্রথম যে সকালবেলা তিনি এসে পৌঁছেছেন, তখন প্রবল বৃষ্টির কারণে আসলে সবগুলোই অনুষ্ঠান পিছিয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বিরতি অর্থাৎ দীর্ঘায়িত হয়েছে অনুষ্ঠানগুলো। যে জনসভার কথা বলছেন চকরিয়া বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু এখনও অনেক দেরি আছে সেই জনসভা হওয়ার, কারণ তিনি আসার কথা এর আগে পেকুয়া, আমি রয়েছি পেকুয়া, এখানে একটি পৌরসভা উদ্বোধন করবেন, পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন, এরপরে মাতামুহুরী উপজেলা উদ্বোধন করবেন, এরপরে তিনি আসলে যাবেন হচ্ছে চকরিয়া জনসভায়। কারণ এর আগে তিনি এখন রয়েছেন সেটি হচ্ছে যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের কক্সবাজারের প্রথম শহীদ যে মোহাম্মদ ওয়াসিফ, তার বাড়িতে আসলে রয়েছেন এবং তার পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করছেন এবং তার কবর জিয়ারত করেছেন। এবং সেই কবর জিয়ারতের পরে তিনি আসলে আসবেন এই পেকুয়ায় পৌরসভা উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর। তারপর তিনি একই সাথে মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপরে তিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসা আমার পাশেই, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন বা সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন। তারপরে এখান থেকে তিনি চকরিয়া যাবেন এবং চকরিয়া যে বাস স্ট্যান্ডে যে জনসভা ছোট মাঠে, সেইখানে কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে পেকুয়া থেকে তিনি চকরিয়া যাবেন, চকরিয়া গিয়ে সেখানে তিনি জনসভায় বক্তৃতা করবেন। তারপর তিনি আসলে চলে যাবেন কক্সবাজার, সেখানে মেরিন ড্রাইভ পরিদর্শন এবং আরও দলীয় একটি মতবিনিময় সভার পরে ঢাকায় ফিরবেন। দর্শক, আমরা কক্সবাজার থেকে জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার সর্বশেষ খবরাখবর। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নাইমের সঙ্গে অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোভে ফুঁসছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির তথ্য ও এনাম হায়দারের ছবিতে মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। আমাকে ভাইয়াটা মারছে, যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতির কথা বলতে বলতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের স্পিনার নাইম হাসান। প্রিমিয়ার লিগ শেষে ঢাকা থেকে ঘরে ফেরার পথে শুক্রবার রাতে অটোরিকশায় চট্টগ্রাম নগরীর লালাখান বাজার ফ্লাইওভারের মুখে পৌঁছালে রাত্রিকালীন পুলিশের টহল টিমের জেরার মুখে পড়েন নাইম। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে হেনস্থা করা হয়। অভিযোগের তীর পুলিশের দিকে থাকায় এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। পরে নাইম ও তার পরিবারের সাথে দেখা করতে যান চট্টগ্রাম পুলিশ কমিশনার। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি, পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যেটুকু আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই
এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানায় তার পরিবার। ও এখনো আপসেট, ও এই পুলিশ কমিশনার গিয়েছেন, ওনার সামনেও কাঁদছে এবং ওর করছে, ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে ব্রিফিং করবেন। ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন, উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়ে ধরে আমাকে বেশি মারছে আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, ও বলে বুঝাতে পারবো না। এদিকে নাইমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম, লিটন, মুশফিক সহ অনেক তারকারাও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সুষ্ঠু তদন্তের দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিসিবির। মমিনুর রিপন, এনটিভি, স্পোর্টস ডেস্ক। অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন ছাত্র শিবির নেতা জিশান, এমনটা জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান। বিকেলে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। গেল 12 জুন জিশানের চাচাতো ভাই রাসেল আহমেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে জেলা পুলিশের একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। শুক্রবার রাত 10:45টার দিকে কুমিল্লার লাকসাম জংশন রোড এলাকা থেকে স্থানীয়রা জিশানকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে লাকসাম থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। উদ্ধার হওয়ার পর জিশান দাবি করেছিলেন তাকে গাড়ি যোগে অপহরণ করা হয়েছিল। তবে তদন্তে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জিশানকে উদ্ধারের পর এক নারী দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। জিশান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। এদিকে জিশানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তিনি তার একটি ব্যাগ হারিয়ে আসেন। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজযাত্রী তার হারিয়ে যাওয়া ব্যাগের জন্য গিয়াসউদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া ব্যাগের দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 30 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসী সহ সব ধরনের যাত্রী সেবার মান বৃদ্ধি এবং যাত্রী হয়রানি দূর করা প্রধান লক্ষ্য। দুপুরে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের তুলনায় দেশের বিমানবন্দরগুলোর সার্বিক পরিবেশ ও সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যাত্রী সেবা আরও সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল ও সুনামসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখা এবং দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একাধিক মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। সকালে টাঙ্গাইল সদর উপজেলা গড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাছ শিকারে চায়না জাল সহ ক্ষতিকর সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ফেনীর পরশুরাম উপজেলার ভেদা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটির উদ্বোধন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় সংসদ সদস্য বলেন, ভেদা খালের পুনর্খনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি সঠিকভাবে ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা
এবং এর চিরন্তন আবেদনকে দর্শকদের সাথে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় সং অফ বেঙ্গল প্রাণবন্ধের সনে। রাজধানীতে MW ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এবারের আয়োজনকে উৎসর্গ করা হয় বাংলার লোকসঙ্গীতের অন্যতম মরমী কবি ও গীতিকার দেওয়ান হাসান রাজা চৌধুরীকে, যার গান 1 শতাব্দীর বেশি সময় ধরে বাংলার মানুষের হৃদয়ে জায়গা রেখেছে। অনুষ্ঠানে পরিবেশন করা হয় হাসান রাজার জনপ্রিয় ও কালজয়ী সব গান। এ সময় MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ সহ অনেক উপস্থিত ছিলেন। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় লাগা আগুন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে মালিকের বাড়ি এলাকায় মেট্রিক্স স্টাইলস লিমিটেড নামের কারখানায় 7ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গিয়ে দুপুর 1টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনের ঘটনায় কারখানায় উৎপাদিত পোশাক ও মেশিনারিজ পুড়ে যায়। চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী বাবলু সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনি বাবলু এবং মোহাম্মদ জুয়েল রানা নামে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান চালিয়ে 3টি দেশীয় LG, 4টি কার্তুজ ও 1টি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত বাবলুর বিরুদ্ধে 20টি মামলা রয়েছে। নওগাঁয় মোবাইল ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহত শফিকুলের ব্যবহৃত 2টি মোবাইল, 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। দুপুরে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার ভীমপুর পাঠাকাটা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জয়নুল ও মান্দা উপজেলার সতীহাট শ্রীরামপুর এলাকার আরশাদ আলীর ছেলে আশরাফুল। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল বৃহস্পতিবার সদর উপজেলার 12 মাসি বিলে কচুরিপানার নিচ থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সাভারে গাঁজা সহ পেশাদার 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে নিয়োজিত একটি মাইক্রোবাস। শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে সাভার মডেল থানার আমিনবাজার থেকে চালানটি আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে 5টি করে মামলা রয়েছে। রাজশাহীতে প্রশিক্ষণে বদলে যাচ্ছে কৃষি উদ্যোক্তাদের পথচলা। সকালে পবা উপজেলার ব্রাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা উঠে এসেছে আঞ্চলিক বিপণন কর্মশালায়। অনুষ্ঠানে কেউ আলু দিয়ে তৈরি করেছেন বহুমুখী খাদ্যপণ্য, কেউ আবার নিরাপদ ও খাঁটি কৃষিপণ্য নিয়ে দেশীয় বাজারে ছড়িয়ে আন্তর্জাতিক বাজারে যাওয়ার স্বপ্ন দেখছেন। এবারে বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এরই অংশ হিসাবে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে 3000 ফুট দীর্ঘ পতাকা। দলীয় জার্সি পরে বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করে হাজারো আর্জেন্টিনা ভক্ত। র্যালিটি পলাশ বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। সমর্থকদের দাবি, এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের হাতে পুনরায় উঠবে বিজয় ট্রফি। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।